This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুনের চক্রান্ত ছিল 14 জনের নামে আদালতে চার্জশিট জমা করে এমনই দাবি এনআইএর। প্রিয়াঙ্গুর উপর হামলায় আদালতে 50 পাতার চার্জশিট পেশ করল এনআইএ। ধৃত ভিকির নামে চার্জশিট জমা করা হয় এনআইএর তরফে। এই মামলায় আগে 12 জনের নামে চার্জশিট জমা দেয় এনআইএ। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, যদি প্রথম থেকে পুরোটা বলা যায়। রাজা, দেখো, এই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলা এবং তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির যে ঘটনা, সেই ঘটনাতে ইতিপূর্বেই এনআইএ তদন্তভার নেওয়ার পরে 12 জনের নামে চার্জশিট জমা করেছিল এবং পরবর্তীতে বিকি নামের এক যুবক, তাকেও কিন্তু এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনআইএ গোয়েন্দারা গ্রেফতার করে। আর সেই বিকির নামে এবার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট, 50 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএর তরফ থেকে আদালতে জমা করা হয়েছে। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই চার্জশিটে বিজেপি নেতা অর্থাৎ প্রিয়াঙ্গু পাণ্ডে তাকে যে খুনেরই চক্রান্ত ছিল, আর সেই কারণেই তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বা তার গাড়িতে যে হামলা হয়েছিল, এমনটাই কিন্তু এনআইএর তরফে যে চার্জশিট জমা করা হয়েছে সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং ইতিপূর্বে যে 12 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট এবং সেখানে এই যে নির্দিষ্টভাবে যে বিষয়টা অর্থাৎ বিজেপি থেকে যে খুনের চক্রান্তই ছিল হামলাকারীদের, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই মামলার গতি প্রকৃতিকে যে আগামীতে তারা আরো এগিয়ে নিয়ে যাবেন, সেটাও কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলেই এনআইএ সূত্রে আমরা জানতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়। অনেক এইরকম অভিযুক্তরা আছে যারা স্পটে ছিল, যার নামে আমি কমপ্লেন করেছি, যাদেরকে চিহ্নিত করেছে এনআইএ এবং লোকাল পুলিশ, কিন্তু তাকে অ্যারেস্ট করতে অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু আমি আশাবান, নাম আমি বলতে পারবো না কারা কারা আছে, কিন্তু এইটুকু আপনাদেরকে বলতে পারি কি আমি যে কমপ্লেনটা করেছিলাম, কমপ্লেনের মধ্যে পরিষ্কার লিখেছিলাম জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি, তার ভাই সঞ্জয় শ্যাম, রাজ পাণ্ডে, টিপুয়া, সোনুয়া, আন্ডা এন্ড তাদের সঙ্গে থাকার 50 থেকে 55টা লোক আমাদের উপরে অ্যাটাক করে। কিন্তু কমপ্লেন করার পর সোমনাথ শ্যাম ইচিনি, সঞ্জয় শ্যামের নামটা এফআইআরও হয়নি, লোকাল পুলিশ তার নামটাই পুরোপুরি সরিয়ে দিল। তো সেই নামটা যে সরিয়েছে তার কারণটা কি? এবং আজকে দিনে এনআইএ ইনকোয়ারিতে আস্তে আস্তে করে যেটা ইনকোয়ারি করছে, সেই ইনকোয়ারিতে সোমনাথ শ্যাম ইচিনি নামটা উঠে আসছে। কে পুরো ঘটনাটা চক্রান্ত করেছে সোমনাথ শ্যাম ইচিনি। তিনটের খবরের শুরুতেই যে খবরের ইঙ্গিত দিয়ে শুরু করেছিলাম, যে পরে জানাবো বলেছিলাম, সেই খবর এসএসসির পর রাজ্য সরকার চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরেও তৎপরতা। এসএসসির পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্যও। 26,000 চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা, যুক্তি সাজিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এর আগে এসএসসি গিয়েছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, এর আগের বারেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি তখন বলছিলে যে রাজ্য তার বক্তব্য বলার সুযোগ পায়নি, কিন্তু রাজ্য তো এটাও জানতো যে শুনানির দিন ক্রমশ ফুরিয়ে আসছে এবং এটা চূড়ান্ত শুনানি হয়ে গেছে। তো এখন কেন রাজ্য যাচ্ছে? দেখো, এসএসসির পক্ষ থেকে 15 বেশি সংখ্যক আইনজীবী ছিলেন, অন্যদিকে পিটিশনারদের পক্ষেও অনেক আইনজীবী ছিলেন। প্রত্যেকটা পক্ষ তাদের বক্তব্য পেশ করতে চেয়েছে এবং সামগ্রিকভাবে শুনানি চূড়ান্ত হয়ে যাবার পর, শুনানি শেষ হয়ে যাবার পরও রাজ্য সরকার এবং এসএসসি মনে করছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে তাদের যে যুক্তি তারা সঠিকভাবে পেশ করে উঠতে পারেনি সময় সংকোচের জন্য। এবং কি সমস্যা হতে পারে প্যানেল বাতিল হলে, এতজন যদি হঠাৎ করে শিক্ষা ব্যবস্থা থেকে সরে যান, কিংবা এসএসসির ক্ষেত্রে যেটা তারা বলছেন যে যে অভিযোগগুলো করেছে পিটিশনাররা, সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের যে যুক্তি, সেই যুক্তি তারা সঠিকভাবে কোর্টে প্রেজেন্ট করতে পারেনি। তাই তারা আবারও লিখিতভাবে সোমবার এসএসসি তাদের বক্তব্য জানাবে। তেমনই রাজ্য সরকার তারা নিজেদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে লিখিত যুক্তি তৈরি করেছে, সেটাও তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে জানাবে এবং তারপর যাতে বিচারপতি সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্যই মূলত এই দৃষ্টি আকর্ষণের চেষ্টা। রাজা, বেশ, অনেক ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। টাকা নিয়েও মেমরির মামলাকারীকে সম্পত্তি না দেওয়ার অভিযোগ। হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের ফিনান্সিয়াল কর্পোরেশনের ভূমিকা। পুলিশকেও তীব্র তিরস্কার বিচারপতি অমৃতা সিনহার। হাইকোর্টের প্রশ্ন, কর্পোরেশনের একজন উচ্চপদস্থ কর্তাকেও এভাবে হেনস্থা করতে পারে পুলিশ? আপনাদের জন্য মামলাকারী কেন সমস্যায় পড়বেন? প্রশ্ন বিচারপতির। 3 বছর কেটে গেলেও আপনারা কেন আসেননি আদালতে? এই প্রশ্নও তুলেছেন বিচারপতি সিনহা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পূর্ব বর্ধমানের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতির।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বিতর্কে আরও মরিয়া মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের রিপোর্টের 6 নম্বর চ্যাপ্টারে বিস্ফোরক তথ্য রয়েছে। অভিযোগ, এই সব রিপোর্ট আড়াল করতে বাংলাদেশি সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে ইউনুস সরকার। আর কি কি আছে জানবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের কাছে। সুমন কল্যাণ, রিপোর্টে কি আছে এবং সেই রিপোর্টে বেকায়দায় পড়ে ইউনুস সাহেবরা কি বলছেন? দেখো, এই যে রিপোর্ট, এই রিপোর্টের কয়েকটা পাতা আমরা ওখান থেকে বের করেছি। এই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে জুলাই মাসের 1 তারিখ থেকে 15ই আগস্ট, অর্থাৎ প্রায় 1.5 মাসের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা তদন্ত করেছে, বিষয়গুলো তুলে ধরেছে। স্পষ্ট কথায় বলতে গিয়ে গতকালকে যখন এই রিপোর্টটা বের হয় তখন কিন্তু ইউনিস সরকার স্বাগত জানিয়েছিল, কিন্তু ভেতরের পাতাগুলো যখন একটার পর একটা আসে তখন এই 6 নম্বর চ্যাপ্টার, এই 6 নম্বর চ্যাপ্টারে কিন্তু এসে দেখা যায় যে ইউনিস জামানায় কি কি ঘটনাগুলো ঘটেছে। একের পর এক তথ্য সেখানে আছে। একজনকে ধর্ষণ করা হয়েছে, সেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এই ভেবে যে সে আওয়ামী লীগের সে একজন সমর্থক, তাকে ধর্ষণ করে বাড়িতে রেখে দেওয়া হয়েছে এবং তাকে হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়া হয়নি। অনেক কষ্টে হাসপাতালে গেলেও তার ট্রিটমেন্ট করেনি সেখানকার কর্তৃপক্ষ। পুলিশ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। এই রকম তথ্যগুলো কিন্তু এই রিপোর্টে রয়েছে। ফলে এই রিপোর্টটা যাতে না প্রকাশিত হয়, 6 নম্বর চ্যাপ্টারটা যেন বাদ দিয়ে দেওয়া হয়, এর জন্য কিন্তু সংবাদ মাধ্যমের উপর প্রচণ্ড চাপ দিচ্ছেন। এই 6 নম্বর চ্যাপ্টারে 215, 16, 17, 18, 19, 20 এই একাধিক যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টে মারাত্মক সব অভিযোগ রয়েছে, যেগুলো কিন্তু ইউনুস নিজে যখন প্রধান উপদেষ্টা পদে বসেছেন তারপরেরকার ঘটনা। ফলে গতকালকের এই রিপোর্ট বাইরে আসার পর স্বাভাবিকভাবেই যতটা সময় গেছে তারপরেই কিন্তু ইউনিস সরকারের যে চোখ কান কাটা গেছে তাই নয়, গোটা বাংলাদেশ জুড়ে এই যাবতীয় তথ্যগুলো কিন্তু আওয়ামী লীগের। অনেক ধন্যবাদ সুমন। সুমন কল্যাণ জানাচ্ছিলেন যে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ঠিক কি রয়েছে এবং কিভাবে আন্তর্জাতিক দুনিয়ার সামনে পেঁচে পড়েছে এবার ইউনুস। একটা রিপোর্টের বা একটা তথ্য প্রকাশিত হলো, সেই তথ্যে ভারত সরকারের বক্তব্য অবশ্যই প্রমাণিত হলো, কিন্তু এই রিপোর্টগুলো কোনো সরকারের কাছেই মানে গ্রহণ করাটা খুব বাধ্যতামূলক নয়। ফলে ভারতের যে বক্তব্য সেটা প্রতিষ্ঠিত হলো, এইটুকু একটা সুবিধে ভারতের হবে অবশ্যই।